রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে যাচ্ছিল রোহান। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল। আপনি সিগারেট খান কেন? রোহান পিছনে ফিরে এদিক ওদিক তাকিয়ে বলল, আমাকে বলছেন? এখানে তো অন্য কেউ নেই, আপনাকেই বলছি। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? ঢং করেন? হ্যাঁ, চেনেন না আমাকে? আজব, আমি আপনাকে কি করে চিনব? হয়েছে, আর ভাব নিতে হবে না। প্রতিদিন বিকেলে আমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আর এখন বলছেন আমাকে চেনেন না। ফুয়াদ, আমি আপনাকে চিনি না, আবার আপনার বাসার সামনে গিয়ে দাঁড়াবো কেন? এরপর মেয়েটি তার বাসার ঠিকানা বলল। তখন রোহান বুঝতে পারল জায়গাটা কোথায়। ও, ওইখানে তো আমি প্রতিদিন বিকেলে সিগারেট খেতে যাই। আমাকে কখনো দেখেননি? আমি তো প্রতিদিনই ওই টাইমেই ছাদে যাই। তো আমি কি আপনার বাসার ছাদের দিকে তাকানোর জন্য যাই নাকি? আমি যাই, সিগারেট খাই আর চলে আসি। ও আচ্ছা। রোহান আর কিছু না বলে চুপচাপ চলে আসতে লাগলো। তখন আবারও পিছন থেকে মেয়েটি কথা বলে উঠল। বললেন না তো? কি বলবো? সিগারেট খান কেন? এমনি ভালো লাগে তাই। আচ্ছা, আমি এখন যাই, কাজ আছে। এতক্ষণ এত কথা বললাম আপনার সাথে, আমার নাম জিজ্ঞেস করবেন না? প্রয়োজন মনে করছি না। এত ভাব? যা মনে করেন। কথাটা বলেই রোহান ওখান থেকে চলে আসলো। সে মনে মনে ভাবলো, যাকে চেনে না, চিনেও কখনো দেখেনি, তার নাম জিজ্ঞেস করতে যাবে কোন দুঃখে। তারপর বাসায় চলে আসলো। এসে মা ফাহিমা বেগমকে খাবার দিতে বলে দৌড়ে রুমে চলে গেল। খুব ক্ষুধা লেগেছে, তাই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে এসে খেতে বসলো রোহান। রোহান ফাহিমা বেগমের 2 সন্তানের মধ্যে বড়। তার ছোট একটা বোন আছে, নাম সিমরান। রোহান ভার্সিটির অনার্স প্রথম বর্ষে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে সে রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিল। বিকেলে বাসা থেকে বের হয়ে দোকান থেকে একটা সিগারেট কিনে প্রতিদিনের মতোই সে ঠিকানায় গেল। সিগারেটটা ধরিয়ে 2টো টান দিতেই পিছন থেকে অপরিচিত ডাক। এই যে মিস্টার। পিছনে তাকিয়ে রোহান দেখে সেই দুপুরের মেয়েটি। আপনি এখানে? বললাম না এখানে আমার বাসা। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তখন মেয়েটি কিছু বলতে যাবে, তখনই রোহানের ফোনে একটা কল আসে। কল রিসিভ করার শুধুই রোহান ওখান থেকে কেটে পড়ল। মনে মনে ভাবলো, যাক বাবা, বাঁচলাম। এমনিতেও মেয়েদের সাথে কথা বলতে তার কেমন জানি লাগে, আর এই মেয়ে তো আগ বাড়িয়ে নিজে থেকেই কথা বলতে আসে। এই ছেলের তো ভাব কেন? একবার তোমাকে বাগে পাই চান্দু, তোমার সব ভাব বের করবো। রোহান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় গেল এবং খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সিমরানের ডাকে তার ঘুম ভাঙল। ভাইয়া, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। চোখ তুলে ঘড়ির দিকে তাকিয়ে রোহানের মেজাজ গরম হয়ে গেল। সকাল 9টা বাজে মাত্র। তার ঘুমের 12টা বাজিয়ে দিল সিমরান। সে বোনের দিকে রাগী চোখে তাকায়। আমার দিকে রাগ করে তাকিয়ে লাভ নেই। আম্মু তোমাকে ডেকে দিতে বলেছে, আজ বাসায় মেহমান আসবে, তাই তুমি বাজারে যাবে। এই বলেই সিমরান চলে গেল। ফাহিমা বেগমের কাছ থেকে জানা গেল তার কোনো এক বান্ধবী আজ তার মেয়েকে নিয়ে বেড়াতে আসবে। বাজার থেকে সব কিছু নিয়ে আসার পর দুপুরের দিকে রোহান একটু বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই সে অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। রোহান মনে মনে বলল, এই মেয়ে টিস্যু করতে করতে একেবারে বাসা অবধি চলে এসেছে। ওদিকে রুহিও মনে মনে ভাবছে, এইখানে কি করে? যদি এমনটা হয় যা ভাবছি, তাহলে তো চান্দু আমার 12টা বাজাবে। ততক্ষণে ফাহিমা বেগম চলে এলেন। রোহান, কে এলো রে? বলেই দরজার দিকে তাকিয়ে ফাহিমা বেগম দৌড়ে এসে ওই মেয়ের সাথে থাকা মহিলাটিকে জড়িয়ে ধরলেন। রিনা, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে। বলেই 2 বান্ধবী কান্না করতে শুরু করলেন। এদিকে রোহান আর ওই মেয়েটা হাঁ করে তাকিয়ে ওনাদের কাহিনী দেখছে। কান্না পর্ব শেষ হলে ফাহিমা বেগম রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রিনা, এটা তোর মেয়ে? হুম। কেমন আছো মা? সে কবে ছোট থাকতে দেখেছিলাম, কত বড় হয়ে গেছো। আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। তোমার নাম রুহি, তাই না? হ্যাঁ আন্টি, আপনি কি করে জানলেন? বললাম না, ছোট থাকতে দেখেছি তোমাকে। এরিনা আন্টিরা আগে ঢাকাতেই থাকতেন। হঠাৎ ওনারা চলে গিয়েছিল।
মাসখানেক আগেই ওনার আবার আগের বাসায় ফিরে এসেছেন। রাস্তায় একদিন রোহানের সাথে আন্টির দেখা হয়েছিল, তখনই তিনি দাওয়াত দিয়েছিলেন। রিনা আন্টি তখন রোহানকে লক্ষ্য করে বললেন, এটা নিশ্চয়ই তোর ছেলে। হ্যাঁ। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। তা বাবা, পড়াশোনা করছো? জি আন্টি, এবার ভার্সিটির অনার্স প্রথম বর্ষে। ও আচ্ছা, আমার মেয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়ে। আমি মনে মনে আটকে উঠলাম, এই মেয়ে আমার সিনিয়র। রিনা, শুনলাম তোর একটা মেয়েও আছে, তা সে কই? ও তুই স্কুলে আছে, একটু পর চলে আসবে। রোহান, তুই একটু রহিমাকে নিয়ে যা, আমাদের বাসাটা ঘুরিয়ে দেখা। ততক্ষণ আমরা দুই বান্ধবী গল্প করি। আচ্ছা, আমার সাথে চলুন আপু। তারপর রুহি রোহানের সাথে আস্তে আস্তে বলল। তুই তো ভাব কেন রে? রোহান অবাক হয়ে তাকিয়ে রইল। রুহি সেটা বুঝতে পেরে বলল, এত ভাব হওয়ার কিছু নেই, তুই আমার জুনিয়র, তাই তোকে তুই করে বলছি। রুহি মনে মনে বলল। এখন তুমি বুঝবে চান্দু, এই রুহি কি জিনিস। তারপর হাঁটতে হাঁটতে দোতলায় চলে এলো ওরা। তখন রুহি বলল, তোর রুম কোনটা? আমার রুম দিয়ে কি করবেন? দেখবো। সব রেখে আমার রুম কেন? কুত্তা, এত কথা বলিস কেন? যা বলছি তা কর। রোহান আর কিছু না বলেই আঙুল দিয়ে নিজের রুমটা দেখিয়ে দিল। মনে মনে ভাবলো, কেমন মেয়ে রে বাবা, প্রথম পরিচয়ে এমন ব্যবহার করছে। রুহি রুমে ঢুকলো, রোহানও তার পিছু পিছু গেল। এটা কি রুম নাকি অন্য কিছু? কি অবস্থা করে রেখেছিস রুমের? বাইরে যা। কেন? তোকে বাইরে যেতে বলছি। চুপচাপ কিছু না বলেই রোহান বাইরে আসতে লাগলো। সে ভাবছিল, এই মেয়ে যে ব্যবহার করছে, মনে হচ্ছে যেন তাদের অনেক বছরের পরিচয়। প্রায় 10 মিনিট পর রুহি রুম থেকে বের হয়ে তাকে ডাকলো। ভেতর আয়। রোহান ভিতরে গিয়ে তো অবাক, এটা কি তার রুম নাকি ভুল করে অন্য কারো রুমে ঢুকে পড়েছে। রুমটা এত সুন্দর করে সাজানো যে বই বিছানায় নেই, বালিশ টেবিলের উপর নেই, কাপড় নিচে পড়ে নেই, এমনকি জুতাও রুমের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে নেই। সব কিছুই ঠিকঠাক জায়গায় আছে। হঠাৎ রুহি বলল, এখন থেকে সব সময় এভাবে রুমটা সুন্দর করে রাখবি। আপু, আপনি কষ্ট করে এসব গোছাতে গেলেন কেন? আমি পরে গুছিয়ে নিতাম। তুই বুঝবি না। তখনই ফাহিমা বেগম ডাক দিলেন আর রুহিকে নিয়ে নিচে যেতে বললেন। নিচে যাওয়ার পর মা বললেন, এখানে বস। বসলাম। রুহি তোদের ভার্সিটিতে ভর্তি হবে। তো আমি কি করব? তুই প্রতিদিন রুহিকে ওদের বাসা থেকে নিয়ে ভার্সিটিতে যাবি। দুজন একসাথে প্রতিদিন ভার্সিটি যাবি। কেন, উনি একা যেতে পারবেন না? ও একটা মেয়ে মানুষ, ও একা একা যাবে কি করে? রাস্তাঘাটে কত বখাটে ছেলেরা ঘোরাফেরা করে। তোর কি কোনো সমস্যা আছে রুহিকে সাথে করে নিয়ে যেতে? না না, আমার কেন সমস্যা হতে যাবে? রোহান ভাবে, ভেবেছিলাম এই মেয়ের থেকে দূরে দূরে থাকবো, কিন্তু মা তো সুযোগটাই নষ্ট করে দিল। আর প্রতিদিন বিকালে রুহির কাছে পড়তে যাবি। পড়াশোনা তো সব গোল্লায় গেছে, বাসায় তো ভুলেও পড়তে বসিস না। রহিমা, আমার ছেলেটাকে একটু পড়াবে। রোহান মনকে মনে মনে বলে, মা আসলে কি করতে চাচ্ছে? আমি চাচ্ছি এই মেয়ের থেকে দূরে থাকতে, আর মা ধ্যাত ভালো লাগে না। ওদিকে রুহি মনে মনে ভাবে, এ তো মেঘনা চাইতে বৃষ্টি, অবশ্যই আন্টি পড়াবো। রোহান বুঝতে পারলো তার জীবন অতিষ্ঠ হতে চলেছে। এই মেয়ে আজই যা করলো আর যেভাবে কথায় কথায় রাগ করে, তাতে নির্ঘাত তার কপালে মার লেখা আছে। তারপর সে উঠে রুমে চলে গেল। বিছানায় বসে বসে ভাবছিল, এই মেয়ের যে রাগ, পড়তে গেলে তো মারও খেতে হবে। এসব ভাবার সময় দরজায় টোকা পড়ল। দরজা খোলা আছে। দেখলো সিমরান রুমে ঢুকলো। ভাইয়া, ভাইয়া, এটা কি তোমার রুম? এত সুন্দর করে কে সাজালো? রুহি আপু। মানে? রুহি আপু মায়ের বান্ধবীর মেয়ে। সেটা তো বুঝতে পারছি, নিচে ওনাদের সাথে কথাও বলেছি, কিন্তু রুহি আপু তোমার রুম গুছাবে কেন? সেটা তো আমিও জানি না। রুম অগোছালো দেখলো, আমাকে বাইরে যেতে বললো, আর 10 মিনিট পর এসে দেখি এই অবস্থা। ডাল মে কুছ কালা হে। এখানে কালার কি হলো? আজই প্রথম আমাদের বাসায় আসলো, আজই প্রথম তোর সাথে পরিচয় হলো, আবার রুমও গুছিয়ে দিল। কিছু একটা তো নিশ্চয়ই আছে। ধ্যাত, যা তো,
আমি আছি আমার জ্বালায় আর তুই তখন থেকে কালা কালা করছিস। কিসের জ্বালা? রোহান তখন সিমরানকে সব খুলে বলল। ওই মেয়ের রাগ দেখানো, ভার্সিটি নিয়ে যাওয়া আর পড়তে যাওয়ার কথা সব শুনে সিমরান বলল। তোর কপালে দুঃখ আছে ভাইয়া। তখনই রুমে ঢুকতে ঢুকতে রুহি বলল। কার কপালে দুঃখ আছে সিমরান? ও কিছু না আপু। আমি কি এসে তোমাদের ভাই বোনের গল্পের মধ্যে বিরক্ত করলাম? আরে না না আপু। তারপর রুহি তাদের সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেল। বিকেলে আন্টিরা তাদের বাসায় ফিরে গেলেন। তারা যাওয়ার পর রোহান বাইরে আড্ডা দিতে গেল। রাতে বাসায় ফিরে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সকালে সিমরানের ডাকে তার ঘুম ভাঙল। ভাইয়া ওঠ, আর কত ঘুমাবি? ভার্সিটি যাবি না? রোহান উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। তখন ফাহিমা বেগম বললেন। আজ রুহি ভার্সিটিতে যাবে ওর বাবার সাথে। ভার্সিটি শেষে ওকে বাসায় দিয়ে আসিস আর একটু খেয়াল রাখিস মেয়েটার। আচ্ছা। রোহান কথাটা বলেই খেয়ে ভার্সিটিতে চলে গেল। যাওয়ার পরই শুভ্রর সাথে দেখা হলো। শুভ্র রোহানের বেস্ট ফ্রেন্ড। কেমন আছিস মামা? এই তো ভালো, তুই? আমিও ভালো। চল ক্লাসে যাই। দুটো ক্লাস করে রোহান আর শুভ্র বাহিরে চলে এলো। তারপর ভার্সিটির পিছনে পুকুর পাড়ে গিয়ে বসলো। উদ্দেশ্য সিগারেট খাওয়া। রোহান সিগারেট ধরিয়ে দুটো টান দিতেই পিছন থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। রোহান? রোহান পিছনে তাকিয়ে দেখলো রুহি দাঁড়িয়ে আছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। আপু, আপনি এখানে? আমারই একই প্রশ্ন। তুই এখানে কি করছিস ক্লাস রেখে? এমনি ভালো লাগছিল না, তাই দুটো ক্লাস করে এসে এখানে বসে আছি। তোর হাতে ওটা কি? রোহান স্বাভাবিকভাবেই বলল, সিগারেট। কথাটা মুখ দিয়ে বের হওয়া মাত্রই ঠাস, রুহির হাতের এক প্রচণ্ড জ্বর এসে পড়ল রোহানের গালে। রোহান একদম চুপ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জ্বরের চোটে গালটা যেন ফেটে যাওয়ার উপক্রম। সে অবাক হলো এই ভেবে যে রুহি তো আগে থেকেই জানতো সে সিগারেট খায়, তাহলে এখন এমন করলো কেন? তুই সিগারেট খাস কেন? জানিস না সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? জানি। তাহলে খাস কেন? ভালো লাগে তাই। আঙ্কেল আন্টি জানে? না। বলবো আঙ্কেল আন্টিকে? না না আপু, প্লিজ বলবেন না। বলবো না, এক শর্তে। কি শর্ত? তুই আজ থেকে আর সিগারেট খাবি না। ঠিক আছে, খাবো না, কিন্তু প্লিজ আব্বু আম্মুকে বলবেন না। ওকে, চল আমার সাথে। কোথায়? জাহান নামে। এত প্রশ্ন করিস কেন? চ। শুভ্রর কাছ থেকে বিদায় নিয়ে রোহান রুহির সাথে ভার্সিটির বাহিরে এলো। একটা রিক্সা ডাক দে। আপনি বাসায় যাবেন? না, তোকে নিয়ে ঘুরতে যাব। আমাকে নিয়ে? হ্যাঁ, কেন যাবি না নাকি? সেটা আবার কখন বললাম? তাহলে এত কথা না বলে একটা রিক্সা ডাক দে। একটা কেন? আমরা তো দুজন। এক রিক্সা কি দুজন যাওয়া যায় না? কিন্তু আপু। চুপ, একদম চুপ। আমি রিক্সা ডাকছি, তোকে ডাকতে হবে না। রুহি একটা রিক্সা ডাকলো। ওঠ। রুহি প্রথমে রোহানকে উঠতে বলল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তুই উঠবি কি না? উঠছি তো, এভাবে ভয় দেখান কেন? রোহান মনে মনে বলে। বেঁচে গেলি রে মেয়ে, তুই যদি আমার বান্ধবীর মেয়ে না হতি তাহলে তোকে এতক্ষণে। রোহান রিকশায় ওঠার পর রুহিও উঠল। রুহি একদম রোহানের গা ঘেঁষে বসলো। রোহান সাথে সাথেই একপাশে সরে গেল। পড়ে যাবি তো, এত সাইডে বসছিস কেন? না না আপু, ঠিক আছে, পড়বো না। রুহি আর কিছু না বলেই রোহানের হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিজের গায়ের সাথে লাগিয়ে বসালো। রোহান খুব লজ্জা পেল। এই প্রথম কোনো মেয়ের এত কাছাকাছি বসেছে সে। মামা চলেন। একটু পর রুহি শান্ত গলায় বলল। আমি রাগ করলে বুঝি তুমি ভয় পাস? হুম। তো আমি একবার এক কথা বললে শোনস না কেন? শুনলে তো আর রাগ করতাম না। রোহান চুপ করে রইল। থাপ্পড়টা কি বেশি জোরে লেগেছে? হ্যাঁ, অনেক জোরেই লেগেছে, এখনো ব্যথা করছে। এদিকে তাকা। রোহান তাকালো। রুহি তার দু গালে হাত দিয়ে কোমল স্বরে বলল। সরি রে, তোর হাতে সিগারেট দেখে মেজাজ বিগড়ে গিয়েছিল, তাই থাপ্পড় দিয়েছি। রোহানের তখন ব্যথার কথায় খেয়াল নেই। তোলার মতো নরম হাতের ছোঁয়া পেয়ে সে যেন অন্য জগতে চলে গেল। তার মনে হলো সব ব্যথা মুহূর্তেই দূর হয়ে গেছে।
মেয়েদের হাত যে এত নরম হতে পারে তা তার জানা ছিল না। কিরে কথা বলিস না কেন? রোহান ভাবনা জগৎ থেকে বেরিয়ে মুখ ফসকে বলে ফেলল। আপু, আপনার হাতে তো নরম কেন? কথাটা বলেই রুহি দ্রুত হাত সরিয়ে নিল। মনে হয় সে বেশ লজ্জা পেয়েছে। রোহানও নিজের জিহ্বায় কামড় দিল। ধ্যাত, মুখ ফসকে কি বলে ফেলল। রিক্সা গন্তব্যে পৌঁছলে রুহি ভাড়া মিটিয়ে দিল। রোহানও আর জোড়াজুড়ি করলো না। এরপর রুহি তাকে নিয়ে পার্কের ভিতরে গেল। তারা একটা বেঞ্চে বসলো। রোহান কিছুটা দূরত্ব বজায় রেখেই বসেছিল। তখন রুহি হঠাৎ প্রশ্ন করল। আচ্ছা রোহান, তোর কি গার্লফ্রেন্ড আছে? রোহান অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। না আপু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি মেয়েদের থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকি। সত্যি নাকি মিথ্যে? তুই তো আবার ভাব একটু বেশি নিস। মিথ্যা বলতে যাব কোন দুঃখে? তাহলে তো ভালোই। হুম, এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবিও না। এমনিতেই তাকাই না। আচ্ছা চল, ফুচকা খেতে ইচ্ছে করছে। ফুচকার দোকানের সামনে গিয়ে রুহি অর্ডার দিল। মামা 2 প্লেট ফুচকা দিন। আপু, আমি এসব খাই না। হাঁ কর। না আপু, আমি খাবো না। তোকে হাঁ করতে বলছি, এখন হাঁ না করলে আবার থাপ্পড় খাবি। থাপ্পড় খাওয়ার ভয়ে রোহান মুখ খুলল। রুহি একটা ফুচকা তার মুখে পুরে দিল। খাওয়া শেষে রুহি প্লেটটা রোহানের হাতে দিল। আপু, আমি আর খাবো না। তোকে খেতে কে বলছে? আমাকে খাইয়ে দে। আমি খাইয়ে দেব? হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে খাইয়ে দিলাম আর তুই দিবি না? কিন্তু আপু। কোনো কিন্তু না, খাইয়ে দে। রোহান আর কিছু না বলেই একটা ফুচকা নিয়ে রুহির মুখের সামনে ধরল। রুহি মুখ হাঁ করে ফুচকাটা নেওয়ার সময় রোহানের হাতে একটা কামড় দিল। উফ, কামড় দিলেন কেন? এটা তোর শাস্তি, বেশি কথা বলার জন্য। কি মেয়ে রে বাবা, থাপ্পড় তো দেয় আবার কামড়ও দেয়। খাওয়া শেষ হলে রোহানি বিলটা দিয়ে দিল। রুহি রেগে গিয়ে বলল। তোকে কে বলেছে পাকনামি করে বিল দিতে? আমার সাথে আসলে এমন পাকনামি করবি না, নয়তো মার খাবি। হুম, এখন চল, বাসায় যাবো। রিকশায় বসে রুহিদের বাসার সামনে পৌঁছলো তারা। কি হলো নাম? না আপু, আপনি যান, আমি বাসায় যাই। একটু বসে যা আমাদের বাসায়। না আপু, এখন না। আচ্ছা ঠিক আছে, আর শোন, সন্ধ্যা পার হলেই বই নিয়ে আমাদের বাসায় আসবি। হুম, আসবি কিন্তু, অপেক্ষা করব। আচ্ছা। এই তোর নাম্বার দে। রোহান রুহিকে নাম্বার দিয়ে নিজের বাসায় ফিরে এলো। বাসায় ফিরে রোহান মায়ের কাছে আবদার করলো। আম্মু, খেতে দাও তাড়াতাড়ি, খুব খিদা লেগেছে। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রোহান রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলো। ফাহিমা বেগম জিজ্ঞেস করলেন। রুহিকে ওর বাসায় দিয়ে আসছিলি নাকি দেখা করিসনি? এতক্ষণ ওর সাথে ছিলাম, ক্লাস তো অনেক আগে শেষ হয়েছিল। ও বলল ঘুরতে যাবে, তাই সাথে গিয়েছিলাম, এই জন্যই ফিরতে দেরি হলো। ও আচ্ছা, তাহলে খেয়ে পড়তে যা। আপু বলেছে সন্ধ্যার পর যেতে। খাওয়া শেষ করে রোহান রুমে গিয়ে টিভি ছেড়ে কার্টুন দেখতে বসে গেল। তার কার্টুন দেখতে খুব ভালো লাগে। কার্টুন দেখতে দেখতে হঠাৎ ছোট বোন সিমরানের কথা মনে পড়ল। বাসায় আসার পর থেকেই একবারও দেখেনি। টিভি বন্ধ করে রোহান ওর রুমের দিকে গেল। দেখল সিমরান শুয়ে আছে। রোহান ওর পাশে বসে কপালে হাত দিয়ে বলল। কিরে, এই অসময়ে শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? না ভাইয়া, খুব ঘুম পাচ্ছিল, তাই একটু ঘুমাচ্ছিলাম। এই তো ঘুম ভাঙলো। তুমি কখন এলে? আসছি তো অনেকক্ষণ হলো, তোকে দেখতে না পেয়ে রুমে আসলাম। এখন উঠে ফ্রেশ হয়ে নে। রোহান নিজের রুমে চলে আসলো। সন্ধ্যায় সিমরানের সাথে গল্প করছিল সে। ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। রোহান রিসিভ করলো না, কিন্তু বারবার কল আসায় সিমরানের কথাই রিসিভ করলো। হ্যালো, কে আপনি? আমি। আমিটাকে? ওরা কুত্তা, আমি রুহি। তখন ধরে তোর জন্য অপেক্ষা করছি, তোর খবর নেই কেন? কই তুই? আপু, আমি তো বাসায়। পড়তে আসবি না? হুম, আসবো তো। আর কখন আসবি? 10 মিনিটের মধ্যে আমার বাসায় আসবি। 1 সেকেন্ডের দেরি হলে না তোর খবর আছে। কথাটা বলেই কল কেটে দিল। রোহান তড়িঘড়ি করে বই নিয়ে বাসা থেকে দৌড় দিল।
10 মিনিটের রাস্তা, সে 5 মিনিটে গাড়ি নিয়ে রুহিদের বাসার কলিং বেল টিপল। রুহির মা রিনা আন্টি দরজা খুলে দিলেন। হাঁপাতে হাঁপাতে রোহান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এভাবে হাঁপাচ্ছ কেন বাবা? দৌড়ে আসি তো তাই। আন্টি, আপুর রুম কোনটা? ওপরে গিয়ে বাম পাশেটা। রোহান আবারও দৌড় দিল। আপুর রুমের দরজায় টোকা দিতেই ভিতর থেকে শব্দ এলো। দরজা খোলা আছে। রোহান ভিতরে ঢুকতেই রুহি অবাক হয়ে বলল, 10 মিনিট বলেছি আর তুই 5 মিনিটেই চলে এসেছিস। আমি মনে মনে বললাম, রাক্ষসীর হাত থেকে বাঁচতে দৌড়ে এসেছি। তাকে হাঁপাতে দেখে রুহি একটু হাসল। কিরে, হাঁপাচ্ছিস কেন? দৌড়ে দৌড়ে আসছি তাই। এখানে বস। হাসেন কেন? এমনি। ইস, দৌড়াতে দৌড়াতে একদম ঘেমে গেছিস। বলেই রুহি তার ওড়না দিয়ে রোহানের মুখ মুছিয়ে দিল। রোহান অবাক হয়ে তাকিয়ে রইল। রুহি ওর জন্য ঠান্ডা পানি নিয়ে এলো এবং তাকে খেয়ে শান্ত হতে বলল। পানি খেয়ে রোহান কিছুটা ধাতস্থ হওয়ার পর রুহি বলল, এখন বই বের কর। কোথায় কোথায় সমস্যা আছে বল। সব কিছুতেই সমস্যা? মানে জীবনেও মনে হয় বইটা খুলে দেখিসনি, তখন মার খাবি। মারবেন কেন? কিছু পারি না বলেই তো আপনার কাছে আসি। পারলে কি আর আসতাম? আপনি এখন আমার টিচার, আমাকে পড়াবেন তা না করে রাগ দেখাচ্ছেন। রুহি কিছুক্ষণ চুপ থেকে পড়াতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পড়ানোর পর রুহি বিরক্ত হয়ে চিৎকার করে উঠল। আমি পাগল হয়ে যাব। তুই তো গাধা কেন রে? কিছুই পারিস না? একটা সহজ জিনিস বুঝিয়ে দিলেও বুঝিস না। রেহান চুপ করে রইল আর মনে মনে হাসলো। রুহি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল এবং ফাহিমা বেগমকে কল দিল। আসসালামু আলাইকুম আন্টি, আপনার ছেলে তো পুরো গাধা, কিচ্ছু পারে না। তখন ফাহিমা বেগম হেসে বললেন, কি বলছো এইসব মা? ও তো পড়াশোনায় খুব ভালো। ভার্সিটির টিচাররা ওর অনেক প্রশংসা করে। ও আসলে তোমার সাথে দুষ্টুমি করছে। রুহি মনে মনে বলল। দাঁড়া, তোর দুষ্টুমি আজ আমি বের করছি। রুহি রুমে ফিরে এসে রোহানের দিকে রাগী চোখে তাকালো। রোহানের মনে হলো রুহি তাকে গিলে খাবে। আপু, এভাবে তাকাচ্ছেন কেন? তুই আমার সাথে ফাজলাম করিস? কি করলাম আমি? কি করেছিস জানিস না? নাটক করিস আমার সাথে। আমি আন্টিকে কল দিয়েছিলাম। রোহান বুঝতে পারল ধরা খেয়ে গেছে। রুহি তাকে মারার জন্য এগিয়ে আসতেই সে জীবন বাঁচাতে রুমের ভিতরই দৌড়তে লাগলো। রুহিও তার পিছু পিছু দৌড়েছে। বিছানায় এপাশ ওপাশ করে বেশিক্ষণ বাঁচা গেল না। রুহি পিছন থেকে রোহানের শার্টের কলার ধরে এক টানে তাকে বিছানার উপর ফেলে দিল। তারপর তার পেটের উপর চেপে বসে বলল, এখন কোথায় পালাবি চান্দু? আপু, ছেড়ে দিন প্লিজ। আর কখন এমন করবো না, কান ধরছি। না, এত সহজে ছাড়ছি না। তোকে শাস্তি পেতেই হবে। কি শাস্তি? কি শাস্তি দেওয়া যায়? বিছানায় রোহানের পেটের উপর বসে রুহি যখন শাস্তির কথা ভাবছিল, তখন হঠাৎ সে এমন এক কাণ্ড করে বসলো যার জন্য রোহান মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ রুহি নিচু হয়ে তার গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দুটো দিয়ে রোহানের ঠোঁট চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই রোহান যেন বরফের মতো জমে গেল। জীবনের প্রথম কোনো মেয়ের ঠোঁটের ছোঁয়া পেয়ে তার যেমন অবাক লাগলো তেমনই ভালোও লাগছিল। রুহি যেন পাগলের মতো রোহানের ঠোঁটের উপর আধিপত্য বিস্তার করছিল। হঠাৎ রোহানের হুঁশ ফিরল। সে রুহিকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রুহি আরও শক্ত করে রোহানের চুল চেপে ধরল। তারপর আচমকা রুহি রোহানের ঠোঁটে এত জোরে কামড় দিল যে সহ্য করতে না পেরে শরীরের সবটুকু শক্তি দিয়ে সে রুহিকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল। রোহান নিজের ঠোঁটে হাত দিয়ে দেখল রক্ত বের হয়েছে। কামড়ে ঠোঁট ফেটে গেছে। এই, আপনি কি পাগল নাকি? কি করছেন এসব? রুহি ফ্লোরে পড়ে গিয়ে চুপ করে রইল, কোনো কথা বলল না। ছি, আপনি এত খারাপ জানা ছিল না। আপনাকে আমি বড় আপুর মতো সম্মান করছিলাম, আর আপনি এমন কাজ করলেন। রুহি এখনো কিছু বলছে না। রোহানের রাগ আরও বেড়ে গেল। আপনি যদি আমার থেকে বয়সে বড় না হতেন, তবে একটা থাপ্পড় দিয়ে আপনার সব কটা দাঁত ভেঙে ফেলতাম। বলেই রোহান উঠে চলে আসছিল, কিন্তু তখনই রুহির দিকে তাকিয়ে দেখল সে কাঁদছে। এতে রোহান আরও বিরক্ত হলো।
এই কাঁদছেন কেন? একদম চুপ, কাঁদবেন না। কথাগুলো বলার সময় হঠাৎ মেঝেতে রোহানের চোখ পড়ল। দেখল সেখানে রক্ত পড়ে আছে। এরপর রুহির হাতের দিকে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। রোহানের ধাক্কায় পড়ে গিয়ে রুহির হাত অনেকটা কেটে গেছে এবং সেখান থেকে প্রচুর রক্ত ঝরছে। মুহূর্তেই রোহানের সব রাগ ধুলোয় মিশে গেল। সে দ্রুত রুহিকে ধরে ওঠাতে গেল। রুহি যন্ত্রণায় চিৎকার করে উঠল। হাত কাটার পাশাপাশি সে পায়েও খুব চোট পেয়েছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না। রোহানের খুব খারাপ লাগলো। রাগের মাথায় সে এটা কী করে ফেললো। এখন যদি রিনা আন্টি এসে জিজ্ঞেস করেন তখন কি জবাব দেবে সে? রোহান কোনো রকমে রুহিকে বিছানায় শুয়ে দিল এবং দ্রুত ফোন করে পরিচিত এক ডক্টরকে আসতে বলল। সে লজ্জায় রুহির দিকে তাকাতেও পারছিল না। কিছুক্ষণের মধ্যেই ডক্টর এসে রুহির ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন এবং কিছু ঔষধ লিখে দিয়ে চলে গেলেন। ডক্টর যাওয়ার পর রিনা আন্টি রুমে এসে রুহিকে জিজ্ঞেস করলেন। এসব কি করে হলো রে? রোহান একপাশে অপরাধীর মতো দাঁড়িয়েছিল। সে ভেবেছিল রুহি বুঝি সব বলে দিবে, কিন্তু রুহি যা বলল তা শুনে সে অবাক হয়ে গেল। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আম্মু, তাই এমনটা হয়েছে। একটু দেখে শুনে হাঁটতে পারিস না? এখন যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো? আম্মু কান্না করো না তো, আমার তেমন কিছু হয়নি। এরপর আন্টি রোহানকে উদ্দেশ্য করে বললেন। বাবা, তুমি একটু ওর কাছে থাকো, আমি আসছি। আন্টি চলে যাওয়ার পর রোহান মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। কিরে এত দূরে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। রোহান কাছে গিয়ে নিচু স্বরে বলল। আপু সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে আঘাত দিতে চাইনি। দেখ পাগল, তুই ক্ষমা চাইছিস কেন? তুই কোনো ভুল করিসনি। ক্ষমা তো আমিই চাইবো, কারণ ভুলটা আমি করেছি। আসলে রুহি কিস করায় রোহানের রাগ হয়নি, ওটা বরং তার ভালোই লাগছিল। কিন্তু কামড় দেওয়াতেই সে মেজাজ হারিয়ে ফেলেছিল। আপনাকে ক্ষমা চাইতে হবে না। সরি রে, আসলে তুই এমন পড়াশোনা না পারার অভিনয় করছিলি আমার সাথে, তাই রাগে তোকে ওভাবে কামড় দিয়েছি। রোহান মনে মনে ভাবল। রাক্ষসী, প্রথমে কিস করে পরে কামড় দেয়, শাকচুনি একটা। এখন একটু ব্যথা করছে। কিরে কিছু বলিস না কেন? তোর ঠোঁট তো দেখছি ফুলে গেছে। আরেকটা কামড় দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো। আমি যদি আবার কখনো রাগ করে তোকে এভাবে শাস্তি দিই, তবে কি তখনও আমাকে এভাবে মারবি? সরি বললাম তো, আমি ইচ্ছে করে করিনি। আর এমন শাস্তি কেন দেবেন? অন্য কোনো শাস্তি নেই? আচ্ছা ঠিক আছে, অন্য শাস্তি দেবো। এখন আমার ক্ষুধা লেগেছে। আমি নিচে গিয়ে আন্টিকে বলছি খাবার নিয়ে আসতে। না, আমার আশা লাগবে না, তুই খাবার নিয়ে আয়। কিন্তু কি করে খাবেন? আপনার তো হাত কাটা। তুই যা খাবার নিয়ে আয়। আমি কি করে খাবো সেটা তোকে ভাবতে হবে না। রোহান নিচে গিয়ে খাবার নিয়ে এলো। রুমে এসে বলল। এই নিন আপনার খাবার, খেয়ে নিন। তুই কি গাধা? আবার কি করলাম? দেখছিস না আমার হাত কাটা, কি করে খাবো? এই না বললেন আপনি কি করে খাবেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, তাহলে এখন এই কথা বলছেন কেন? হ, তুই তো কথা বলিস কেন? আন্টিকে ডেকে দিচ্ছি, উনি খাইয়ে দেবেন। কুত্তা, বেশি কথা বলিস কোথায়? তোকে কি আমি বলেছি আম্মুকে ডেকে দিতে? না বলেননি। রুহি কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় বলল। এদিকে আয়। রোহান পাশে গিয়ে বসল। তুই আমাকে খাইয়ে দে। আমি খাইয়ে দেব? হ্যাঁ, তুই খাইয়ে দিবি আমাকে, কোনো কিন্তু না। আমি পারবো না, আমি কখনো কাউকে খাইয়ে দিইনি। রুহি মনে মনে ভাবল। বুঝেছি, সহজে রাজি হবি না। তুই আমাকে ব্যথা দিয়েছিস, তোর জন্য আমার হাত কেটেছে, এখন এটাই তোর শাস্তি, তুই আমাকে খাইয়ে দিবি। রোহান বুঝতে পারল খাইয়ে না দিলে এই মেয়ে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেব। এই তো গুড বয়। আচ্ছা আমি হাত ধুয়ে আসি। এই তো গুড বয়। রোহান জানতো হাজার না বললেও এখন আর হবে না। হাত ধুয়ে এসে সে রুহিকে খাইয়ে দিতে লাগলো। রুহি ঠিক ছোট বাচ্চাদের মতো খাচ্ছে। তাকে দেখতে খুবই নিষ্পাপ লাগছে। কে বলবে এই মেয়ে এত বাজি, বদ আর রাক্ষসী? খাওয়া প্রায় শেষের দিকে। তখনই হঠাৎ রুহি রোহানের আঙুলে কামড় দিয়ে বসল। এটা কি হলো? রুহি কোনো উত্তর না দিয়ে শুধু দাঁত বের করে হাসতে লাগলো।
বজ্জাত মেয়েটা কথায় কথায় শুধু কামড়টাই। খাওয়া শেষে রোহান বলল, এবার ওষুধ খেয়ে নিন। খাবো না। কেন খাবেন না? নিজের হাতে খেতে পারবো না, তুই খাইয়ে দে। রোহান বুঝতে পারল রুহি যখন একবার বলেছে তখন খাইয়ে দিতেই হবে। অগত্যা সে ওষুধ খাইয়ে দিল। এরপর সে বিদায় চাইল। আপু, আমার এখন বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। একটু পর যা। না আপু, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আম্মু চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। আপনি শুয়ে থাকুন, এই অবস্থায় হাঁটতে যেন না। আচ্ছা ঠিক আছে, বাসায় পৌঁছে কল দিস। রোহান বাসা থেকে বেরিয়ে হাঁটা দিল। বাসায় পৌঁছে কলিং বেল দিতেই ফাহিমা বেগম দরজা খুলে দিলেন। কি রে, এত দেরি হলো কেন আসতে? কোথায় গিয়েছিলি? কোথাও যাইনি আম্মু, রুহি আপুদের বাসায় ছিলাম। ফাহিমা বেগম তাকে ফ্রেশ হয়ে খেতে বললেন। খাওয়া শেষ করে রোহান রুমে গিয়ে শুয়ে শুয়ে ফেসবুকে নিউজ ফিড দেখছিল। হঠাৎ একটা কল এলো। নাম্বার দেখেই সে বুঝলো এটা রুহির নাম্বার। রুহি কল দিয়েছে। বাসায় গেছিস? হুম, কখন গেছিস? অনেকক্ষণ আগে। তোকে বলেছিলাম না বাসায় গিয়ে কল দিতে? সে কখন থেকে তোর কলের অপেক্ষা করছি, কিন্তু তুই তো আর কলই দিলি না, তাই বাধ্য হয়ে আমিই দিলাম। সরি আপু, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কি করিস? এই তো শুয়ে আছি। আপনি? আমিও শুয়ে আছি। এভাবেই কিছুক্ষণ কথা বলে তারা কল কেটে দিল। এরপর রোহান গেম খেলে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সে দুপুর 12টায় ঘুম থেকে উঠল। আগের রাতে বলেই দিয়েছিল যেন কেউ তাকে না ডাকে। আজ 14ই ফেব্রুয়ারি। বাইরে বের হবার কোনো ইচ্ছে তার নেই। সারাদিন বাসায় বসে গেম খেলে র্যাঙ্ক পুশ দেওয়ার পরিকল্পনা করলো সে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে রোহান গেমে ঢুকলো। গেমের একদম শেষ পর্যায়ে আর মাত্র 2টো এনিমি বাকি। ঠিক সেই মুহূর্তে নেট 999+ হয়ে গেল। রোহানের মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সে রাক্ষসী রুহি কল দিয়েছে। সে রিসিভ করলো। তুই কই? আপু, আমি তো বাসায়। তাড়াতাড়ি আমাদের বাসায়। কেন আপু? তোকে নিয়ে ঘুরতে যাবো। সরি আপু, আমি আজ বাসা থেকে বের হব না। কেন? এমনি। আর আপনি কি করে ঘুরতে যাবেন? আপনার পা তো এখনো ঠিক হয়নি, চুপচাপ বাসায় শুয়ে থাকুন। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই রুহি কল কেটে দিল। রোহান অবাক হলো যে রুহি এত সহজে তার কথা মেনে নিল। যাই হোক, সে আবার গেমে মন দিল। বিকেলে গিটার নিয়ে সে ছাদে গেল। এক কোণে বসে সুর তুলে গান গাইতে লাগলো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। গান শেষ হতেই হঠাৎ পিছন থেকে তালি দেওয়ার শব্দ শোনা গেল। রোহান পিছনে তাকিয়ে দেখলো পাশের বাসার ছাদ থেকে কজন মেয়ে হাততালি দিয়েছে। বাহ, আপনার গলা তো খুব সুন্দর, খুব ভালো গান গাইতে পারেন। ধন্যবাদ। লজ্জায় রোহান জলদি ছাদ থেকে নামার জন্য ঘুরল। ঘুরতেই তার চোখ কপালে উঠল। রুহি রাগী লুকে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বলার আগেই ঠাস করে রোহানের গালে একটা চড় পড়ল। তাহলে এই জন্য আমার সাথে ঘুরতে যেতে মানা করেছিস? বললি সারাদিন বাসায় থাকবি, আর এখন ছাদে এসে অন্য মেয়ের গান শোনাচ্ছিস? আপু, আপনি ভুল বলছেন। আমি একটু আগেই ছাদে এসেছি। আমি জানতামই না যে ওই বাসার ছাদে কেউ আছে। আমি আমার মতোই বসে গান গাইছিলাম। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। রোহান বুঝল না এই মেয়ে কেন এত ক্ষেপে গেল। সে যদি কাউকে গান শোনায়ও তাতে ওনার কি? চল, নিজে চল। আমি যাব না, আপনি যান। যাবি না মানে? আপনি আমাকে খামোখা থাপ্পড় দিলেন কেন? আমি তো কোনো দোষ করিনি। আর আমি তো আগেই বলেছি আমি মেয়েদের থেকে দূরে থাকি। রুহি তখন মনে মনে ভাবল, ঠিকই তো বলছে। যদি লুচ্চাই হতো তবে প্রথম দিন আমার সাথে ওইভাবে ভাব নিয়ে কথা বলতো না। রাগের মাথায় কেন যে থাপ্পড়টা দিলাম। ওহ, এখন তো পিচিটা রেগেই গেছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। রুহি মায়ার নজরে তাকিয়ে বলল, সরি রে, রাগের মাথায় থাপ্পড় দিয়ে দিয়েছি, ক্ষমা করে দে। রাখেন আপনার সরি, যান এখান থেকে। সরি বললাম তো, এ দেখ কান ধরছি, আর এমন করবো না। ধ্যাত, যান তো এখান থেকে। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এখন কিন্তু আমি কান্না করবো। তুই আরেকবার এভাবে কথা বলে সত্যি সত্যি কাঁদবো।
পরিস্থিতি বেগতিক দেখে রোহান নরম হলো। না না থাক, আপনাকে কাঁদতে হবে না, আমি আর এভাবে কথা বলবো না। রোহান এটা বলতেই রুহির মুখের কালো মেঘ সরে গিয়ে হাসি ফুটে উঠল। এই মেয়ের আচরণ রোহানকে বারবার অবাক করে। একবার খুব রাগী, আবার পরক্ষণেই খুবই নরম। রোহানের মনে মনে একটা গানের লাইন ভেসে এলো, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। আচ্ছা ঠিক আছে, কাঁদবো না। রোহান মনে মনে বলে। যাক বাবা, বাঁচা গেল। বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো। আচ্ছা চল নিচে যাই। রোহান আচ্ছা বলে হাঁটতে লাগলো। সে খেয়াল করলো রুহি এখনও ঠিকমতো হাঁটতে পারছে না, পা টেনে টেনে হাঁটছে। কি দরকার ছিল আপু এই অবস্থায় আমাদের বাসায় আসার? তুই বুঝবি না, চ। এরপর আর কিছু না বলেই তারা রুমে চলে এলো। রুহিও রোহানের পিছু পিছু তার রুমে ঢুকলো। কফি খাবেন? কে বানাবে, তুই? আরে না, আমি এসব পাই না, আম্মুকে বলবো বানিয়ে দিতে, আপনি খেলে আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। আচ্ছা আপনি বসুন, আমি নিয়ে আসি। রোহান ফাহিমা বেগমকে গিয়ে কফি দিতে বলল। কিছুক্ষণ পর দুটো কফি নিয়ে রুমে গিয়ে দেখলো রুহি তার ফোন টিপছে। রোহানকে দেখেই রুহি বলল। তোর ফোনে দেখছি কোনো লক দেওয়া নেই। লক দিয়ে কি হবে, ফোনে তো আর পার্সোনাল কিছু নেই। এরপর রোহান রুহিকে একটা কফি দিল। সে কফিতে চুমুক দিতে যাবে, অমনি ফোনটা বেজে উঠল। তার বেস্ট ফ্রেন্ড অব্র কল দিয়েছে। রোহান রিসিভ করলো। কিরে কই তুই? তোর তো আর কোনো খোঁজ খবরই নাই আজ। বাসা থেকে বের হয়নি আজ, সারাদিন গেম খেলে কাটিয়ে দিয়েছি। ও আচ্ছা, তো এখন বের হ, সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। না রে, আজ আর কোথাও যাব না, কাল ভার্সিটিতে দেখা হবে। কথাটা বলেই রোহান কল কেটে দিল, কারণ এখন কল না কাটলে অব্র তাকে বের হতে বাধ্য করত। কে কল করেছিল? অব্র, আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। এরপর এভাবেই এটা ওটা গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রোহান রুহিকে তার বাসায় দিয়ে এলো। বাসায় এসে টিভি দেখে আর গেম খেলে সময় কাটিয়ে ডিনার করে সে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগেই সিমরানকে বলে দিল যেন সকালে তাকে ডেকে দেয়। পরদিন সকালে ফোনের রিংটোনের শব্দে রোহানের ঘুম ভাঙল। হ্যালো। এখনো ঘুমাচ্ছিস? কণ্ঠ শুনে রোহান বুঝলো এটা রুহি। হুম। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমাদের বাসায় চলে আয়, আজ এখানে নাস্তা করবি। কেন আপু? কেন মানে, ভার্সিটি যাবে না? যাব। তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আয়। নাস্তা করে যাব আপনাদের বাসায়। তোকে বলছি না আমাদের বাসায় নাস্তা করবি? বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে 10 মিনিটের ভিতরে আমাদের বাসায় আয়। রোহান জানতো আর কিছু বললেও কাজ হবে না। সে দ্রুত তৈরি হয়ে রুহিদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর দরজার কলিং বেল দিতেই রিনা আন্টি দরজা খুলে দিলেন। তুমি এসেছো বাবা? সেই কখন থেকে আমার মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমার জন্য নিজের হাতে পিঠা বানিয়েছে। তোমার আম্মুর কাছ থেকে শুনেছি তুমি নাকি পিঠা অনেক পছন্দ করো। এসব শুনে রোহানের মনে হলো সে স্বপ্ন দেখছে। রিনা আন্টি এসব কি বলছেন? রাক্ষসী পিঠা বানিয়েছে, তাও আবার তার জন্য? বিশ্বাসই হচ্ছে না। কি ভাবছো বাবা? কিছু না আন্টি। ভেতরে এসো। রোহান ভিতরে গিয়ে দেখলো সত্যি রুহি তার জন্য অপেক্ষা করছে। এতক্ষণ লাগে আসতে? তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। আয় বস, দেখ আমি তোর জন্য নিজে হাতে পিঠা বানিয়েছি। আসলে আপু হেঁটে আসি তো, তাই একটু লেট হয়েছে। টেবিলের দিকে তাকিয়ে রোহান অবাক হয়ে গেল। আপু করছেনটা কি? এ তো দেখছি আমার পছন্দের সব ধরনের পিঠে এখানে আছে। তোর জন্যই তো বানিয়েছি সব। থ্যাঙ্কস আপু। থ্যাঙ্কস পরে দিস, আগে খেয়ে বল কেমন হয়েছে। খাওয়া দাওয়া শুরু করলো। আপু আপনার হাতে জাদু আছে, এত মজার পিঠা আমি জীবনেও খাইনি। হয়েছে, আমি জানি তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস। না আপু, সত্যিই অনেক ভালো হয়েছে। আচ্ছা এখন কথা না বলে খা। হঠাৎ রুহি মুখ ভার করে বলল। তুই তো অনেক স্বার্থপর রে। আমি আবার কি করলাম? তোর জন্য এত কষ্ট করে সকালে উঠে পিঠা বানালাম, আর তুই এখন একা একাই গিয়েছিস? একটাবার বললিও না আমাকে খেতে। সরি আপু, আসলে পছন্দের খাবার সামনে পেয়ে সব গলিয়ে ফেলেছি। নিন আপনিও খান। না, শখ কত লাগবে না, তুই একটাই গিল।
সরি বললাম তো আপু, নিন খেয়ে নিন। লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই নিন, হা করুন, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিচ্ছি। রোহান ভাবলো রুহি তার জন্যই এত কষ্ট করেছে, এতটুকু তো করাই যায়। কি বললি আবার বল? রুহি মনে মনে খুশি হয়ে ভাবলো, পিচিটা নিজের মুখে বলছে খাইয়ে দেবে। এটাই বললাম, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। সত্যি বলছিস তুই? হুম। আচ্ছা খাইয়ে দে। রোহান রুহিকে খাইয়ে দিল। খাওয়া শেষে রুহি বলল, তুই একটু বস, আমি রুম থেকে আসছি, ভার্সিটি যাবো। থাক না, আপনার যাওয়ার দরকার নেই, আপনার পা তো এখনো ঠিক হয়নি। কিছু হবে না, তুই একটু দাঁড়া, আমি আসছি। একটু পর রুহি তৈরি হয়ে এলো। বাসা থেকে বের হবার পর রোহান জিজ্ঞেস করলো, আপু কিভাবে যাব? কেন, রিক্সা করে। কিন্তু আপু। চুপ, একদম শুরু করবি না। ওই দিনকার মতো আমার সাথে এক রিক্সায় বসলে কি হবে? হ্যাঁ, রোহান বুঝলো এখন উল্টো কিছু বললে গালে থাপ্পড় পড়বে, তাই সে আর কথা বাড়ালো না। তো চুপচাপ চল। তারা রিকশায় উঠলো। পথে রুহি জিজ্ঞেস করলো, আচ্ছা তোর বাইক নেই? আছে। তাহলে বাইক নিয়ে ভার্সিটিতে যাস না কেন? বাইক চালাতে এখন ভালো লাগে না, তাই। কাল থেকে বাইক নিয়ে আসবি, বাইকে করে ভার্সিটি যাব। আচ্ছা। ভার্সিটিতে পৌঁছানোর পর রুহি তার ক্লাসে চলে গেল। রোহান গেল তার বন্ধুদের কাছে, যেখানে অভ্র, নীল আর জয় দাঁড়িয়েছিল। কি রে, কি অবস্থা? এতক্ষণ লাগে তোর আসতে? কখন থেকে আমরা তোর জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিস মানে? আজ একটা গোলমাল হবেই। হ্যাঁ, আমরা 4 জন মিলে আজ একটা গেম খেলবো। কি গেম? ট্রুথ অর ডেয়ার, সবাই ডেয়ার নেবে। না ভাই, তোরা খেল, আমিও সব খেলবো না। তোদের চেনা আছে, কি করতে বলবি আল্লাহ জানে। না ভাই, আমি খেলবো না, তোরা খেল, আমি ক্লাসে যাই। তখন জয় টিটকারি দিয়ে বলল, আরে বাদ দে, চল আমরা 3 জনই খেলি। ওর মতো ভিতর ডিমের খেলা লাগবে না। কি বললি? আমি ভীতু? হ্যাঁ তুই ভীতু, গেমের নাম শুনেই তো ভয়ে কাঁপতে শুরু করেছিস। চল আমিও খেলবো, আর আগেই বলে রাখি, জয়ের ডেয়ারটা আমি দেব। রাগের মাথায় রোহান খেলতে রাজি তো হয়ে গেল, কিন্তু মনে মনে একটু ভয়ও পাচ্ছিল। না জানি হারামিগুলো কি আকাম করতে বলে। তাহলে শুরু করা যাক নাকি? সবার সম্মতিতেই খেলা শুরু হলো। প্রথমেই অভ্রর কপালে ঠাড়া পড়ল, অর্থাৎ এখন অভ্রকে ডেয়ার পূরণ করতে হবে। হঠাৎ নীল বলে উঠল, গাইস, অফরোড ডেয়ারটা আমি দিই, দারুণ একটা কাজ দিব। প্লিজ দোস্ত, সহজ কোনো কাজ করতে বলিস, কঠিন কিছু বলিস না, যেটা পারবো না। আরে ধুর, তুই না আমার কলেজের বন্ধু, তোকে কি আমি কঠিন কিছু করতে বলতে পারি? বেশি কিছু না, শুধু যাবি, হাতে একটা ইট নিবি আর প্রিন্সিপালের রুমের কাছের জানলাটা ভেঙে দিয়ে চলে আসবি, ব্যাস তোর কাজ শেষ। নীল এমনভাবে কথাটা বলল যেন এটা খুব সহজ কাজ। ওদিকে অভ্র বেচারার গলা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। শালা আমাকে ভার্সিটি থেকে বের করার প্ল্যান করছিস? ওই টাকলা আমাকে লাথি দিয়ে বের করে দিবে। আমি পারবো না, এটা অন্য কিছু বল। তা বললে কাজ হবে না, ডেয়ার পূরণ করতেই হবে। প্রিন্সিপালের রুমের পেছনের দিকে জানলাটা ভাঙবে, মুখ ঢেকে যাবি, জানলাটা ভেঙেই ভার্সিটির পেছনের গেট দিয়ে দৌড়ে পালাবি, এই দিকটা আমরা সামলে নিব। না ভাই, আমি এসব করতে পারবো না, যদি ধরা খাই তবে সব শেষ। তোরা তো বেঁচে যাবি, আমি ফেসে যাব। কিছু করার নেই চান্দু, তোকে ডেয়ার পূরণ করতেই হবে। এই খেলাটার বুদ্ধি তোর মাথায় আসছিল, এখন ঠেলা সামলাও। অভ্র কোনোভাবেই রাজি হয় না। অনেক কষ্টে 3 জন মিলে তাকে রাজি করানো হলো। আমি যদি বাস খাই তবে তোদের নামও বলে দিব। আচ্ছা যা, বলে দিস। আশা করি আজ বেঁচে গেলে জীবনে আর এই গেম খেলার কথা মুখেও আনবি না। এরপর অভ্র ভয়ে ভয়ে এগিয়ে গেল। ওরা ওর পিছন পিছন গেল এবং দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ও কি করে। হঠাৎ করে ঠাস করে একটা শব্দ হলো আর অভ্র দিল তোর। এরপর অনেক কাহিনী হলো, তবে অভ্র বেঁচে গেল। ওকে কেউ দেখেনি, আর 2-1 দেখলেও চিনতে পারেনি। এরপর এলো জয়ের পালা। তোর জন্য জোস একটা ডেয়ার রাখছি, কিন্তু এটা এখানে ভার্সিটিতে হবে না। সবার ডেয়ার শেষ হলে তোকে এই জায়গায় নিয়ে যাব। সব শেষে আসলো রোহানের পালা। সে ভেবেছিল জয়কে ডেয়ার দিবে, কিন্তু হলো উল্টো।
তোর জন্য আমরা আগে থেকে একটা ডেট ঠিক করে রাখছি। তার মানে আমি আসার আগেই আমাকে কিভাবে বাস দিবি সেটা ঠিক করে রেখেছিস? জীবনে তো একটা প্রেমও করলি না, কোনো মেয়ের ধারের কাছেও যাসনি কোনো দিন। কালকের একটা দিনও বাসা থেকে বের হলি না, তাই তোর ডেয়ার হলো আমরা যে মেয়েকে বলবো তাকে গিয়ে প্রপোজ করতে হবে। দেখ অপ্র, তুই তো ভালো করেই জানিস আমি এসব পছন্দ করি না, আর প্রপোজ কিভাবে করতে হয় তাও জানি না। আমি এসব করতে পারবো না, অন্য কিছু করতে বল। জানি বলেই এটা করতে বলছি, না করলে কাজ হবে না। না, পারবো না। একটু আগে আমিও এই কথাই বলেছিলাম, তুই বেশি জোর করেছিস। এখন তোকে এমনি এমনি ছেড়ে দিব কি করে? যা বলছি তাই করতে হবে। দেখ ভাই প্লিজ, আমি এসব পারবো না। অযথা কোনো মেয়ের হাতে থাপ্পড় খেতে পারবো না। আরে বেটা, ভয় পাচ্ছিস কেন? বন্ধুত্বের খাতিরে না হয় একটা থাপ্পড় খেলি, তাতে কি এসে যায়? অনেক জোর করে ওকে রাজি করানো হলো। প্রপোজ করতে তো গোলাপ লাগবে, কিন্তু গোলাপ তো নেই, আর আমি গোলাপ ছাড়া প্রপোজ করতে যাব না। মনে মনে ভাবলো। আল্লাহ, এ যাত্রায় বাঁচিয়ে নাও। আরে প্যারা নেই সিল, এত চিন্তা করছিস কেন? আগে থেকে যেমন প্ল্যান করছিস তেমনই একটা গোলাপ এনে রাখছি তোর জন্য। রোহান চুপচাপ গোলাপটা হাতে নিল। মেয়ে পছন্দ করা শুরু কর। আমাদের হিরোকে দিয়ে কোন মেয়েকে প্রপোজ করাবি দেখ। নীল আর জয়ের উদ্দেশ্যে বলল জয়। ওরা কিছুক্ষণ এদিক ওদিক মেয়ে খুঁজে নিজেদের মধ্যে কথা বলে একটা মেয়েকে সিলেক্ট করলো। ওই দেখ, নীল জামা পরা, নীল পরি আসতে, এই দিকেই আসতে। ওকে দাঁড় করিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবে। রোহান সেদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। এবারকার মতো ক্ষমা করে দে, সত্যি বলছি। তোদের ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব, যা চাইবি খাওয়াবো, সব বিল আমি দেব। তাও এই কাজ করতে বলিস না। লোভ দেখাচ্ছিস? কাজ হবে না, যা হয় মেয়েকে প্রপোজ কর। রোহান বুঝলো কাজ হবে না। সে ভাবলো মেয়েটি থাপ্পড় দেওয়ার আগেই বলে দিবে যে এটা একটা গেমের টাস্ক ছিল। সে আস্তে আস্তে মেয়েটির কাছে গেল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আই লাভ ইউ। রোহান হাঁটু গেড়ে বসে গোলাপটি মেয়েটির দিকে ধরল যাতে থাপ্পড় খেতে না হয়। রোহান ভাবছিল মেয়েটি তাকে থাপ্পড় দিবে কিংবা কথা শোনাবে, কিন্তু মেয়েটি চুপ করে হাঁ করে তাকিয়ে রইল। আর ওদিকে দূর থেকে কেউ একজন সব দেখে রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসছিল। হঠাৎ কেউ এসে রোহানের শার্টের কলার ধরে তাকে দাঁড় করালো। তাকিয়ে দেখলো সে আর কেউ না, রুহি। রাগে রুহির চোখ মুখ লাল হয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস রোহানের দু গালে দুটো থাপ্পড় পড়ল। পুরো ভার্সিটি ওদের দিকে তাকিয়ে আছে। কি বলছিলি তুই? আমাকে বললি মেয়েদের থেকে 100 হাত দূরে থাকিস, তোর কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে এইসব কি? এখন কেন একটা মেয়েকে প্রপোজ করছিস? রোহান গালে হাত দিয়ে চারদিকে তাকাচ্ছিল। অপমানে আর লজ্জায় ওর মরে যেতে ইচ্ছে করছিল। ভার্সিটিতে কখনো কেউ ওকে থাপ্পড় দেওয়া তো দূরে থাক, কোনো সিনিয়রও গলা উঁচিয়ে কথা বলেনি, এমনকি বাবা মাও কোনোদিনও মারেনি রুহিকে। ওকে থাপ্পড় দেওয়ার কি হলো বল, এসব কি? কলা ছাড়ুন। তুই আগে আমার কথার উত্তর দে। এসব কি? কাল না হয় একটা বাহানা দিয়ে বেঁচে গেছিস, আজ কি বাহানা দিবি? আর আমার সামনে এত ভালো সাজার অভিনয় করিস কেন? এমনকি বাবা মাও কোনোদিনও মারেনি রুহিকে ওকে থাপ্পড় দেওয়ার। রোহান আর কিছু না বলে জোর করে রুহির হাত থেকে কলার ছাড়িয়ে রুহির গালে একটা চড় বসিয়ে দিল। এই, আপনি আমার কে হন যে আপনাকে সব কথার কৈফিয়ত দিতে হবে? আমার যা ইচ্ছা আমি তাই করব, যাকে ইচ্ছা তাকে প্রপোজ করব। তাতে আপনার কি? অনেক সহ্য করেছি, আর না। শুধু আপনি আমার আম্মুর বান্ধবীর মেয়ে বলে এত কিছু সহ্য করেছি। চুপচাপ এখান থেকে চলে যান, যদি আর থাপ্পড় খেতে না চান। রুহি কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। রোহান গোলাপটা দূরে ছুঁড়ে ফেলে দিল। অব্র, নীল আর জয় ওকে ওখান থেকে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে গেল। সবাই চুপ করে আছে। রোহানের রাগ দেখে কেউ কিছু বলছে না। অব্র উঠে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। নিন, এটা খেয়ে নিজেকে ঠান্ডা করে নিন। রোহান রাগের লুকে তাকালো। আপনি করে কেন বলছিস? দেখ, একদম মজা করবি না, এমনি মাথা গরম হয়ে আছে। তুই তো রেগে আসিস, তুই করে বললে যদি আরও রেগে যাস, তাই আপনি করে বললাম। রোহান আর কিছু না বলে ড্রিঙ্কসটা নিয়ে খেতে শুরু করলো। চিল্লাতে চিল্লাতে ওর গলা শুকিয়ে গিয়েছিল। খাওয়া শেষ করে রোহান চেয়ার ছেড়ে উঠল। মাথা ঠান্ডা হয়েছে? না,
চল আগে সিগারেট খেয়ে আসি, যতক্ষণ না সিগারেট খাচ্ছি ততক্ষণ মাথা ঠিক হবে না। রোহান সিগারেট কিনে বন্ধুদের সাথে ভার্সিটির পিছনে গেল। সিগারেট খেতে খেতে বন্ধুদের কাছে রুহি সব কাহিনী খুলে বলল। সব শুনে অব্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ দোস্ত, সব শুনে এটা বুঝলাম আপু হয়তো তোকে মনে মনে পছন্দ করে। ধ্যাত, আমাকে কোন দুঃখে পছন্দ করতে যাবে? আরে বোঝ না কেন, আপু যদি তোকে স্লেপ ভাই মনে করতো তাহলে কখনোই এইভাবে রিয়েক্ট করতো না। তোকে অন্য মেয়ের সাথে দেখে নিশ্চয়ই আপু মনে তোকে নিয়ে কোনো অনুভূতি কাজ করেছে। রাখ তো তোর ফালতু কথা, যত সব বাজে কথা। বাজে কথা না, তুই একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ, বুঝতে পারবি। এত ভেবে কাজ নেই, আর পছন্দ করলেও আমার কিছু যায় আসে না। আমি কখনোই সিনিয়র মেয়ের সাথে প্রেম করব না। মুখে বললেও রোহানের মনে খটকা লাগলো। রুহির ব্যবহারগুলো সত্যি কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? সারাদিন অব্রদের সাথে আড্ডা দিয়ে সে সন্ধ্যার সময়ও বাসায় গেল না, কারণ বাসায় গেলেই ফাহিমা বেগম পড়তে যাওয়ার জন্য তাড়া দিবেন। তাই সে একবারে অনেক রাতে বাসায় ফিরল। দরজায় কলিং বেল দেওয়ার সাথে সাথেই ফাহিমা বেগম দরজা খুলে দিলেন। তার চোখে মুখে প্রচণ্ড রাগ। আম্মু, এইভাবে তাকাচ্ছ কেন? তোর ফোন কই? ফোন তো পকেটে। বলেই ফোন বের করে দেখলো 36টা মিসড কল। রোহান বুঝলো আজ তার কপালে দুঃখ আছে। দেখেছিস তোকে কতবার কল দিয়েছি? সরি আম্মু, ফোন সাইলেন্টে ছিল। সারাদিন কই ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এত রাত পর্যন্ত কিসের আড্ডা? আর তোর ফোন সাইলেন্ট থাকবে কেন? আম্মু, এভাবে কথা বলছে কেন? ভয় লাগছে তো। রোহানের মায়াবী মুখ দেখে ফাহিমা বেগমের রাগ কিছুটা কমে গেল। এই যে এত বড় দামড়া ছেলে যদি এভাবে কান্না করে তবে লোকে কি বলবে? তোকে কি একটু রাগও দেখাতে পারবো না? সারাদিন কোথায় ঘুরছিস? কল দিলে ধরিস না, চিন্তা হয় না? বাসায় আসতে দেরি হলে একটা কল করে বললেই তো হয়। আমার শোনা আম্মু, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কথাটা বলেই মাকে জড়িয়ে ধরল রোহান। রোহান আসলে মায়ের রাগ ভাঙানোর জন্যই এই কান্নার অভিনয়টা করেছিল। ফ্রেশ হয়ে এসে রোহান যখন খেতে বসলো তখন ফাহিমা বেগম বললেন, তোকে একটা কথা বলতে একদমই ভুলে গেছি। কি কথা বলো? রুহি মামুনির কি হয়েছে তুই কি কিছু জানিস? মেয়েটা নাকি ভার্সিটি থেকে এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। সারাদিন কিছু খায়নি, দরজাও খুলছে না। ওর আম্মু কয়েকবার ডাকতে গিয়ে বকা খেয়েছে। আমি ওসব বিষয়ে কিছুই জানি না, আমাকে এইসব বলছো কেন? জানা বাবা, একবার গিয়ে দেখে আয় মেয়েটা এমন কেন করছে। আমি কেন যাব? আর আমি গেলেও কি আমাকে বলবে কেন এমন করেছে? ও তো নিজের মাকেই বলছে না। তাও একবার যা দেখে আয় মেয়েটাকে রুম থেকে বের করতে পারিস কি না। আমি পারবো না আম্মু, এখন আমার ভালো লাগছে না। তুই না আমার ছোনা ছেলে, যা বাবা, এমন করিস না। উফ আম্মু, এভাবে বলো না, করতে পারবো না। চুপ ফাজিল ছেলে, এখন যদি না যাস তবে মার খাবি। যাচ্ছি, মার দিতে হবে না। রুহির সাথে কথা বলার বা ওদের বাসায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই রোহানের, কিন্তু মায়ের আদেশে তাকে যেতেই হলো। রুহিদের বাসায় পৌঁছলে রিনা আন্টি দরজা খুলে দিলেন। তুমি এসেছো বাবা? একটু দেখো না আমার মেয়েটার কি হয়েছে। ভার্সিটি থেকে এসে রুমের দরজা বন্ধ করে বসে আছে, খুলছেও না। কথাগুলো বলতে বলতে আন্টি কেঁদে ফেলল। রোহান বুঝলো বিষয়টা সিরিয়াস। রুহি কেন এমন করছে? থাপ্পড় মারার জন্য নাকি অন্য কিছু? রোহান হয়তো কিছুটা অপরাধ বোধে ভুগতে শুরু করলো। সে আন্টিকে সান্ত্বনা দিয়ে রুহির রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে আবারও টোকা দিতেই রুহি চিৎকার করে উঠল। উফ আম্মু, যা তো আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। রোহান তখন গলা পরিষ্কার করে ডাক দিল, আপু দরজা খুলুন। একটু পরেই দরজা খুলে গেল। ভিতরটা একদম অন্ধকার। রুহি দরজা খুলে আবারও গিয়ে শুয়ে পড়েছে। রোহান লাইট জ্বালিয়ে বিছানার কাছে গেল, দেখলো রুহি উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আপু, আপনার কি হয়েছে? সারাদিন রুমের দরজা বন্ধ করে শুয়ে আছেন কেন? কথাটা শেষ করার আগেই রুহি হঠাৎ উঠে রোহানকে জড়িয়ে ধরল। এত শক্ত করে ধরল যে রোহানের পালানোর কোনো পথ নেই। তুই আসতে এত দেরি করলি কেন? রোহান মনে মনে ভাবছে, আমার তো আসার কোনো প্ল্যানই ছিল না, আম্মু পাঠাইলো তাই এসেছি।
আরে আপু, আপনি কাঁদছেন কেন? তুই জানিস না কেন কাঁদছি? রোহানকে ছেড়ে দেয়। রোহান তাকিয়ে দেখলো রুহি চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে সারাদিন শুধু কেঁদেছে। না, জানি না। আমি কখনো আশা করিনি তুই আমাকে ওভাবে থাপ্পড় দিবি। কথাটা বলেই আবারও কান্নায় ভেঙে পড়ল। রোহান বুঝলো এই এক থাপ্পড়ের কারণেই রুহি আজ এই অবস্থা করে ফেলেছে। রুহি আবার ওকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে লাগলো। রোহান কোনোভাবেই রুহিকে শান্ত করে তার মায়ের দোয়াই দিয়ে সে রাতে নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু বিছানায় শুয়েও তার মাথায় কেবল রুহির কান্নারত মুখটাই ভাসছিল। পরদিন ভোরে সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। রুহির প্রতি এক অদ্ভুত টান অনুভব করলেও সে ভাববে না এই সম্পর্কের পরিণাম ভালো হবে না। তাছাড়া রুহির এই অতিরিক্ত অধিকার বোধ আর শাসন রোহানকে ক্রমশ হাঁপিয়ে তুলছে। সে ঠিক করে কিছুদিনের জন্য এই শহর আর রুহি থেকে দূরে চলে যাবে। রোহান তার আম্মু ফাহিমা বেগমকে গিয়ে বলেন, আম্মু, আমার মনটা কয়েকদিন ধরে খুব অস্থির আছে, আমি একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি। ফাহিমা বেগম প্রথমে না করলেও রোহানের মলিন মুখ দেখে রাজি হয়ে যায়। পরের দিন কারোর সাথে কোনো যোগাযোগ না করে নিজের ফোনটা বন্ধ করে দিয়ে রোহান সোজা মামার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে সকালে রুহির ঘুম ভাঙে একরাশ আশা নিয়ে। সে ভাবে কাল রাতের ঘটনার পর রোহান নিশ্চয়ই আজ তার খোঁজ নিতে আসবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও রোহানের কোনো দেখা নেই। রুহি বারবার কল দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে ভেসে এলো, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। রুহির রাগ এবার আকাশ ছুঁল। সে ভাবল, কাল রাতে তোকে এত আদর করলাম আর তুই আজ ফোন বন্ধ করে বসে আছিস। 2 দিন পার হয়ে গেল। রুহি পাগল প্রায় হয়ে ওঠে। সে বারবার ভাবছিল রোহান কি তবে তাকে চিরতরে ভুলে গেল। রাগে আর ক্ষোভে রুহি ঠিক করে রোহানের বাড়িতে গিয়ে তাকে খুঁজে বের করবে। সে হন্তদন্ত হয়ে রোহানদের বাসায় হাজির হয়। দরজায় কলিং বেল দিতেই ফাহিমা বেগম বেরিয়ে এলেন। আন্টি, রোহান কোথায়? ওর ফোন বন্ধ কেন? আরে মা রুহি, ভেতরে আয়। রোহান তো এখানে নেই, ও 2 দিন আগেই ওর মামার বাড়ি গেছে। মনটা নাকি খুব খারাপ ছিল, তাই একটু ঘুরে আসতে চাইলো। আমাকে না বলে ও মামার বাড়ি চলে গেছে আর ফোনও বন্ধ করে রেখেছে। রুহির শরীর রাগে কাঁপছিল। সে আন্টিকে কোনো মতে বিদায় জানিয়ে সেখান থেকে চলে এলো। মনে মনে বলল, রোহান, তুই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিস? ফিরে আয় একবার, তোর হার আমি তেনাতেনা করে দেবো। ওদিকে রোহান মামা বাড়িতে গিয়ে প্রথম 2-3 দিন বেশ শান্তিতেই ছিল। কোনো ফোন নেই, কোনো চিল্লাচিল্লি নেই রুহির সেই শাকচুন্নি মার্কা শাসন। কিন্তু 4র্থ দিন থেকেই অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করে। সকালে নাস্তা করতে বসলেই তার মনে পড়ে যায় রুহির বানানো সেই পিঠাগুলোর কথা। মামাতো বোনেরা কথা বলতে আসলে সে অবচেতন মনেই রুহির রাগী চেহারাটা কল্পনা করে নেয়। রোহান খেয়াল করে সে আসলে রুহিকে ভীষণ মিস করছে। প্রতিদিন কারো না কারো কাছে চর খাওয়া বা বকা খাওয়ার সেই অভ্যেসটা এখন নেই বলেই হয়তো জীবনটা পানসে লাগছে। রুহি সেই কুত্তা ডাক, তার নরম হাতের ওড়না দিয়ে মুখ মুছে দেওয়া, এমনকি সেই যন্ত্রণাদায়ক কামড়টাও এখন রোহানের কাছে মধুর স্মৃতি মনে হচ্ছে। এক রাতে একা ছাদে বসে রোহান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, রুহি আপুটা কি এখনো কাছে? ও নিশ্চয়ই আমাকে অনেক গালি দিচ্ছে। রোহানের খুব ইচ্ছে করছিল ফোনটা অন করে একটা কল দিতে, কিন্তু নিজের জেদের কাছে সে হেরে যেতে চায় না। সে বুঝতে পারল রুহি তার জীবনের এমন এক অভ্যাসে পরিণত হয়েছে যাকে ঘৃণা করা যায় কিন্তু ছাড়া যায় না। রোহানের মনে হলো এই দূরে থাকাই হয়তো তাকে বুঝিয়ে দিল যে রুহি নামে সেই পাগল মেয়েটাকে সে কতটা ভালোবেসে ফেলেছে। মামার বাড়ির আম কাঁঠালের বাগান আর নিরিবিলি পরিবেশ তাকে এক মুহূর্তের জন্য রুহির চিন্তা থেকে দূরে সরাতে পারল না, বরং প্রতিটা মুহূর্তেই রুহির অভাব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রোহান বুঝতে পারল সে পালিয়ে গিয়েও আসলে রুহির মনের খাঁচাতেই বন্দি হয়ে আছে। 10 দিন মামার বাড়িতে কাটানোর পর রোহান আর নিজেকে সামলে রাখতে পারল না।
রুহির অভাবটা এখন তার বুকের ভিতর কামড় দেয়। প্রতিটা মুহূর্ত তার মনে হয় রুহি সেই শাসন আর মায়াই ছিল তার জীবনের আসল অক্সিজেন। তাই কাউকে কিছু না জানিয়ে হুট করেই আজ সকালে সে ঢাকা ফিরে আসে। বাসায় ঢুকেই সে এক বুক নিঃশ্বাস নেয়। সব কিছু কেমন চেনা অথচ নতুন লাগছে। ব্যাগটা রেখে সে রান্নাঘরে মায়ের কাছে যায়। আম্মু, এই কয়দিন রুহি আপু কি এ বাড়িতে এসেছিল? প্রথম 1 সপ্তাহ তো প্রতিদিন আসতো, এসে তোর রুমের সামনে দাঁড়িয়ে থাকতো, আমার কাছে তোর খোঁজ নিত। কিন্তু গত 3-4 দিন ধরে আর আসতে দেখছি না। কেন বলতো? কোনো ঝামেলা হয়েছে তোদের? রোহান মায়ের কথা শুনে একটু দমে যায়, তবে মনে মনে সে এক নতুন পরিকল্পনা সাজায়। সে ঠিক করে লুকোচুরি আর নয়, আজই সে রুহিকে তার মনের সব কথা বলে দিবে। এই 10 দিনের দূরত্ব তাকে বুঝিয়ে দিয়েছে রুহি ছাড়া তার পৃথিবীটা কতটা ধূসর। আজ সে রুহিকে সারপ্রাইজ দিবে। হুট করে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবে। বিকেল হতেই রোহান ফিটফাট হয়ে তৈরি হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে সে হাসে। আজ হয়তো রুহি তাকে দেখলেই জড়িয়ে ধরে কাঁদবে, কিংবা রাগে একটা চর বসিয়ে দিবে। চর দিলেও ক্ষতি নেই, রুহির হাতে চরটাও এখন তার কাছে খুব দামি মনে হয়েছে। বাড়ি থেকে বের হয়ে সে সোজা বাজারের ফুলের দোকানে যায়। সবচেয়ে সুন্দর একগুচ্ছ টকটকে লাল গোলাপ কেনে সে। গোলাপের ঘ্রাণ নিতে নিতে রোহান রুহিদের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হৃৎপিণ্ডটা আজ একটু বেশিই লাফাচ্ছে। সে ভাবছে রুহি যখন দেখবে তার কুত্তাটা গোলাপ হাতের সামনে দাঁড়িয়ে আছে, তখন তার অভিব্যক্তি কেমন হবে। রোহান যখন রুহিদের বাসার গলিটার মোড়ে পৌঁছয়, ঠিক তখনই রাস্তার উল্টো দিক দিয়ে একটা রিকশা ধীর গতিতে আসতে দেখে সে থমকে দাঁড়ায়। রিকশায় সে বসে আছে, তাকে চিনতে রোহানের 1 সেকেন্ডও সময় লাগে না। ওটা রুহি, পরনে তার প্রিয় নীল রঙের সালোয়ার কামিজ। কিন্তু রুহি একা নয়, তার পাশে বসে আছে এক সুদর্শন যুবক। রোহানের হাতের গোলাপগুলো অজান্তেই ঢিলে হয়ে যায়। সে রাস্তার একপাশে আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে পাথর হয়ে যায়। দেখলো রিকশা চলন্ত অবস্থায় ছেলেটা খুব মমতা নিয়ে রুহির কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিচ্ছে। রুহিও মুখ সরিয়ে নিচ্ছে না, বরং এক অদ্ভুত মায়াভরা হাসি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। একটু সামনে গিয়ে রিকশাটা থামলো। ছেলেটা রিকশা থেকে নেমে পাশের একটা দোকান থেকে 2টো আইসক্রিম কিনে আনলো। একটা রুহির হাতে দিয়ে সে রুহির নাকটা ধরে আদরে এক টান দিল। রুহি খিলখিল করে হেসে উঠল। সে হাসিটা কেবল রোহানের একার প্রাপ্য ছিল বলে সে বিশ্বাস করত। ছেলেটা রুহির কানে কানে কিছু একটা বলতেই রুহি লজ্জায় মাথা নিচু করে হাসতে লাগলো। দৃশ্যটা দেখে রোহানের বুকের ভিতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে ছিঁড়ে ফেললো। তার সারা শরীর কাঁপতে শুরু করে, চোখের কোণ দিয়ে তপ্ত জল গড়িয়ে পড়ে। হাতের গোলাপগুলো কখন যে ধুলোয় পড়ে গেছে সে টেরও পায় না। তার মনে হচ্ছে সে দেরি করে ফেলেছে, বড্ড দেরি করে ফেলেছে। এই 10 দিন সে শুধু রুহিকে মিস করেনি, সে আসলে রুহিকে হারিয়ে ফেলেছে। রোহান আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারে না। রুহির মুখের সেই দৃশ্য তার সহ্য করার ক্ষমতা নেই। সে দৌড়তে শুরু করে, পাগলের মতো দৌড়ে নিজের বাড়িতে ফিরে আসে। নিজের রুমে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়ে সে। তার দুশ্চিন্তা আর কষ্টের পাহাড় যেন ভেঙে পড়ে মাথার উপর। সে কাঁদতে কাঁদতে ভাবতে থাকে, ওটা কে ছিল? তবে কি রুহি আমার উপর রাগ করে অন্য কাউকে খুঁজে নিয়েছে, নাকি ওই ছেলেটাই রুহির জীবনের সব সময় ছিল? আমি শুধু মাঝখান থেকে ভুল করে ভালোবেসে ফেলেছিলাম। রোহানের কানে তখনও রুহির সেই খিলখিল হাসির শব্দ প্রতিধ্বনিত হয়েছে। যে ঘরটা একটু আগেই তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল, এখন সেখানেই তার দম বন্ধ হয়ে আসছে। তার মনে হচ্ছে রুহির প্রতি তার এই গভীর অধিকার বোধ আজ এক নিমেষেই তুচ্ছ হয়ে গেল। সে নিজের বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আজ 14 ফেব্রুয়ারি নয়, কিন্তু রোহানের কাছে দিনটা তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন হয়ে ফিরে এসেছে। বিগত 1 সপ্তাহ রোহানের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময়। সে ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না, ঘরের কোণে অন্ধকারের সাথে সখ্যতা করে দিন কাটায়। ফোনটা অন করে রাখে এই আশায় যে হয়তো রুহির একটা কল আসবে, একটা গালি দিয়ে বলবে, কুত্তা কই তুই? কিন্তু না, রুহির কোনো খবর নেই। আজ হঠাৎ ফাহিমা বেগম রোহানের রুমে ঢুকলেন। ছেলের বিমর্ষ দশা দেখে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। রোহান শোন,
আজ রুহি মামুনির জন্মদিন, সন্ধ্যায় আমাদের সবার দাওয়াত। রিনা অনেক করে বলেছে তোকে নিয়ে যেতে। আমি যাব না আম্মু, আমার শরীরটা ভালো নেই। পাগল হয়েছিস? ও তোর বড় বোনের মতো। তাছাড়া আজ ওর স্পেশাল দিন, না গেলে ওরা কত কষ্ট পাবে বলতো। রোহান প্রথমে জেদ করলেও পরে ভাবলো রুহিকে এক পলক দেখার এটাই শেষ সুযোগ। তাকে না বলে সে থাকতেই পারছে না, তাই অনিচ্ছা সত্ত্বেও সে যাওয়ার জন্য রাজি হলো। সন্ধ্যা হতেই সবাই তৈরি হয়ে রুহিদের বাসায় গেল। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের বাড়ির ছাদে। চমৎকার আলোকসজ্জা, প্রচুর মানুষের আনাগোনা। রোহান ভিড়ের মাঝে কেবল একজনকেই খুঁজছিল। ছাদের এক কোণে রুহিকে দেখা গেল। নীল পাড়ে সাদা শাড়িতে তাকে কোনো অফসরি বা রানীর চেয়ে কম লাগছে না। কিন্তু রুহির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যাকে সেদিন রিকশায় দেখেছিল। রোহান রুহির দিকে তাকালো। রুহির চোখ রোহানের উপর পড়ল, কিন্তু মাত্র 1 সেকেন্ডের জন্য। রুহি যেন তাকে চেনেই না, এমনভাবেই নির্লিপ্ত চোখে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। রোহানের বুকটা ফেটে যাচ্ছে। সে ভিড় ঠেলে রুহির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো। আপু। রুহি কোনো উত্তর দিল না। সে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার সাথে হাসি মুখে কথা বলতে ব্যস্ত। রোহান আরও কয়েকবার রুহির সামনে গিয়ে ঘুরঘুর করলো। ভাবলো হয়তো রুহি তাকে একটা বকা দিবে, কিন্তু রুহি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে গেল। কেক কাটার সময় হলো। সবাই রুহিকে ঘিরে দাঁড়িয়ে আছে। রুহি কেক কেটে প্রথম টুকরোটা নিজের হাতে সেই ছেলেটার মুখে তুলে দিল। চারিদিকে করতালিতে মুখরিত হয়ে উঠল ছাদ। রোহানের মনে হলো তার হৃৎপিণ্ডে কেউ তপ্ত সীসা ঢেলে দিচ্ছে। সে আর নিতে পারছিল না। অভিমানে সে ছাদ থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পরক্ষণেই তার ভিতরে সুপ্ত জেদ আর ভালোবাসা তাকে আটকে দিল। সে রুহিকে এভাবে অন্য কারোর সাথে ছেড়ে দিতে পারে না। কেক কাটার শেষে রুহি আর সেই ছেলেটা ছাদের এক অন্ধকার কোণে গিয়ে হাসাহাসি করছে। ছেলেটা রুহির কাঁধে হাত রাখার চেষ্টা করতেই রোহানের সব ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল। হিতাহিত জ্ঞান হারিয়ে সে ঝড়ের বেগে এগিয়ে গেল রুহির কাছে। রুহির হাত ধরে হ্যাচকা টানে নিজের দিকে ঘুরিয়ে পুরো ছাদ নিস্তব্ধ হয়ে গেল। রুহি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা কিছু বলতে আসার আগেই রোহান তার শার্টের কলার ধরে নাকে এক প্রকার ঘুষি বসিয়ে দিল। শোন কুত্তা, আমি রুহিকে ভালোবাসি। রুহি আমার সব কিছু। ওর আশেপাশে যেন তোকে দ্বিতীয়বার না দেখি। জান নিয়ে পালাতে চাইলে এখনই এখান থেকে বের হয়ে যা। পাগল হয়ে গেছিস রোহান? এটা কি করলি তুই? ও আমার বড় ভাই। চুপ, একদম কথা বলবে না রুহি আপু। তুমি কি ভেবেছিলে তুমি অন্য কারোর সাথে হাসাহাসি করবে, অন্য কারো হাত ধরবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? ওই 10 দিন আমি মামার বাড়ি গিয়ে প্রতিটা সেকেন্ড মরেছি তোমার জন্য। প্রতিটা মুহূর্তে ভেবেছি তুমি হয়তো আমার জন্য কাঁদছ, কিন্তু এসে দেখি তুমি অন্য কাউকে নিয়ে আইসক্রিম খাচ্ছ। আমার বুকটা ফেটে ফেটে যাচ্ছিল সেদিন। রোহান রুহির 2 কাঁধ শক্ত করে ধরল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমি তোমাকে ভালোবাসি রুহি আপু। আমি জানতাম না এই ভালোবাসা কখন হয়েছে, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। তোমার ওই বকা, তোমার ওই থাপ্পড়, তোমার ওই কামড়, ওগুলোই আমার বেঁচে থাকার রসদ। আমি অনেক বড় ভুল করেছি তোমাকে না বলে চলে গিয়ে। প্লিজ আমাকে আর এভাবে অবহেলা করো না। তোমার আশেপাশে অন্য কোনো ছেলে থাকলে আমি সহ্য করতে পারি না। আমি জেলাস হই, আমার দম বন্ধ হয়ে আসে। রুহি এতক্ষণ থমকে দাঁড়িয়েছিল। রোহানের পাগলামি আর তার চোখের জল দেখে রুহির নিজের চোখেও জল চলে এলো। সে ধীর গলায় বলল, এতই যদি ভালোবাসিস তাহলে না বলে পালিয়েছিলি কেন? জানিস তোর ফোন বন্ধ পেয়ে আমি কতটা কেঁদেছি? তুই মনে করিস তুই একা পড়েছিস? আমাকে কি রোবট মনে হয় তোর? রোহান হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর রুহির হাত ধরে বলে, সরি আপু, আর কখনো এমন হবে না। আমি তোমাকে বুক ভরা ভালোবাসা দেব, সারা জীবন আঁকড়ে রাখবো। আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। ছাদের মানুষগুলো তখন বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। রিনা আন্টি আর ফাহিমা বেগমও এগিয়ে এসেছে। রুহি কিছুক্ষণ রোহানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে তার হাত ধরে টেনে ওঠালো। তারপর সবার সামনেই রোহানের কানে একটা জোরে টান দিল। রুহি রাগী গলায় কিন্তু চোখে জল নিয়ে বলে, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি আবার না বলে পালাস না, তবে তোর ওই নাকে কামড় দিয়ে মাংস তুলে নেব। আর শোন, ওই ছেলেটা আমার বড় ভাই, তার গফ আছে। ও আজই ওর গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাও। তুই যে কী লেভেলের গাধা সেটা আজ আবারও প্রমাণ করলি।
রোহান লজ্জায় আর খুশিতে রুহিকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল রুহির রাগটাই আসলে তার প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। আজ এই জন্মদিনের রাতে রোহান তার জীবনের সবচেয়ে বড় উপহার রুহির ভালোবাসাটা ফিরে পেল। আই লাভ ইউ শাকচুন্নি আপু। আই লাভ ইউ টু আমার কুত্তা পাগল। চারপাশে তখন করতালির শব্দ আর আনন্দের জোয়ার। রোহানের 10 দিনে সে বিরহ যেন এক নিমেষেই পূর্ণতার রূপ নিল।